সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নায়িকাদের নিয়ে ফুর্তি করতেন। যারা সমালোচনা করেন তারাই আমাদের প্রকৃত বন্ধু, মন্তব্য জামায়াত আমিরের। দেশের বেকার সমস্যার সমাধান করা হবে, আশাবাদ ব্যক্ত করলেন তারেক রহমান। তরুণদের আকাঙ্ক্ষা মেটানোর ভরসা দিতে পারছে না বিএনপি। নতুন সংবিধান বা আমূল পরিবর্তনের জন্য নির্বাচিত সংসদে শ্রেয়, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনের আগে সংবিধান সংস্কার করতে হবে, দাবি জিএম কাদেরের। সংবিধান পরিবর্তন করলে আমাদের আপত্তি নেই, মন্তব্য নুরুল হক নূরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নায়িকাদের নিয়ে ফুর্তি করতেন। এই নোংরা নেতাগুলোর কারণে আজ বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। শুধু ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল বা জেলা পর্যায়ে না, কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত অনেক অনেক নোংরা নোংরা খবর আসতেছে। কেন্দ্রীয় নেতারা নায়িকাদেরকে নিয়ে ফুর্তি করতেন। এগুলো করে বাংলাদেশে গজব নাজিল করেছে আওয়ামী লীগের উপর। দল করেছে কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি। নেতারা বাঁকা চোখে তাকিয়েছেন। কেন তাকিয়েছেন সেটাও বুঝি। দেখতে যথেষ্ট সুন্দরী ছিলাম, বিস্তৃত আর না। কোন নেতা কোন দৃষ্টিতে তাকিয়েছেন সেটা জানি। যে মেয়ের শরীরে ওনারা হাত দিতে পারতেন তাকেই ভালো পদ দিতেন। ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি উম্মেহানি সেতু। সম্প্রতি সেতুর একটি ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। যারা সমালোচনা করেন তারাই আমাদের প্রকৃত বন্ধু, মন্তব্য জামায়াতের আমিরের। জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেন, সবাই আমার মনের মতো পছন্দের কথা বলবেন না, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এজন্য সমালোচনা সহ্য করার মানসিকতা আমাদের থাকতে হবে। যারা সমালোচনা করেন তারাই আমাদের প্রকৃত বন্ধু। যারা আমার সমালোচনা করেন না, আমার ভুল দেখেও নীরব থাকেন, তারা আমার বন্ধু হতে পারেন না। আমরা সমালোচনাকে অভিনন্দন জানাই ও উৎসাহ দেই। শনিবার দুপুরে সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি মাঠে আয়োজিত দলের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কথা বলেন। দেশের বেকার সমস্যার সমাধান করা হবে, মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ প্রচুর সম্ভাবনার দেশ। এখানে লুকিয়ে আছে অফুরন্ত সম্পদ। সেই সম্পদ কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। শনিবার বিকেলে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরো বলেন, কোনো অবস্থাতেই বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনে বীর শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। মানুষের মত প্রকাশের স্বাধীনতা, ভোটের অধিকার নিশ্চিত মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকতে হবে, যাতে জনগণ আমাদের প্রতি আস্থা রাখতে পারে। কোনো অবস্থায় আইন হাতে তুলে নেওয়া যাবে না। কেউ আইন হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তরুণদের আকাঙ্ক্ষা মেটানোর ভরসা দিতে পারছে না বিএনপি। রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, তরুণদের যে আকাঙ্ক্ষা ও লক্ষ্য রয়েছে তা মেটানোর ভরসা দিতে পারছে না বিএনপি। আমার কথা যদি সত্যি হয় তাহলে অবশ্যই দেখবেন আগামী দিনে কোনো না কোনো রাজনৈতিক দল তৈরি হবে। আজ শনিবার রাজধানীর পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস আয়োজিত শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কারে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ফরহাদ মজহার বলেন, যদি বিএনপি আমাদের রাজনৈতিক অভিপ্রায়কে মেটাতে পারে, অবশ্যই তরুণদের আলাদা কোনো রাজনৈতিক দল করার দরকার নেই। যদি সেটা না পারে তাহলে তরুণদের নতুন দল অবশ্যই আসবে। ফলে তরুণদের একবার দল করব না এই বিভ্রান্তিতে পড়া যাবে না। যদি দল করতে চান অবশ্যই দল করবেন। কেন দল করবেন সেটা সঠিকভাবে আপনাদের জনগণকে বোঝাতে হবে। তিনি বলেন, সরকার নির্বাচন আর গণপরিষদ নির্বাচন এটাই এখন গুরুত্বপূর্ণ তর্কের বিষয়। রাজনৈতিক দলগুলোকে ঠিক করতে হবে তারা কি গণপরিষদ নির্বাচন চান। যদি চান তাহলে তাদের লক্ষ্য হবে নতুন বাংলাদেশ গঠন করা। আমাদের এই সরকার যদি সেটা করতে ব্যর্থ হয় তাহলে রাজনৈতিক দলগুলোকে সেটা করতে হবে। নতুন সংবিধান বা আমূল পরিবর্তনের জন্য নির্বাচিত সংসদে শ্রেয়, মন্তব্য মির্জা ফখরুলের।
সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদকে শ্রেয় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে তার জন্য উচিত ছিল বিপ্লবী সরকার করা, সেটি হয়নি। শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক অনুষ্ঠানে মতবিনিময়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। সংবিধানের আমূল পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, কোনো কিছুই অসম্ভব নয়, তবে বিষয়টি কঠিন। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, এই সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার করা। এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া, সেটা তো হয়নি। সংবিধানের অধীনেই তো শপথ নিয়েছে, তাহলে এই জিনিসটাকে সামনে রেখে সেভাবে করতে হবে। আমরা নিজেরাই দল থেকে উদ্যোগ নিচ্ছি, সংবিধানের কি কি পরিবর্তন হতে পারে সেই কাজ শুরু করেছি। এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারে গঠিত কমিটির উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে এরা নিঃসন্দেহে অত্যন্ত উঁচু দরের বিশেষজ্ঞ। তারা খুবই ভালো করবেন, কিন্তু তার সঙ্গে মানুষের চাওয়াটাকে নিতে হবে। নির্বাচনের আগে সংবিধান সংস্কার করতে হবে, মন্তব্য জিএম কাদেরের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বাংলাদেশের শাসন ব্যবস্থায় সরকারকে দানবে পরিণত করে। সংবিধানে সরকার প্রধানকে অপরিসীম ক্ষমতা দেয়, এতে ভালো নির্বাচনেও জয়ী জনপ্রিয় দল ক্ষমতা অপব্যবহার করে দানব হয়ে যায়। তাই ভালো নির্বাচনের আগে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে হবে, যাতে ভালো সরকার পাওয়া যায়। শনিবার রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে জাতীয় আইনজীবী ফেডারেশনের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, জনগণের পক্ষ থেকে জনগণের জন্য রাজনীতি করেছে জাতীয় পার্টি। ২০১৪ সালের নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিল, তখন আওয়ামী লীগ সরকার হুসেন মোহাম্মদ এরশাদকে চিকিৎসার নামে আটক করে। আমার নেতৃত্বে জাতীয় পার্টির ২৭০ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। ২০২৪ সালের নির্বাচনে আমরা যেতে চাইনি। সবাই জানে জাতীয় পার্টিকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল। জাতীয় পার্টিকে দুটি ভাগে ভাগ করে রেখেছিল সরকার। সংবিধান পরিবর্তন করলে আমাদের আপত্তি নেই, মন্তব্য নুরুল হক নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের বিষয়ে নিয়ম থাকা উচিত। আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীন করা উচিত নয়। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার যে কথা আমরা বলি তা নিশ্চিত করতে হবে। বিপ্লবের পর বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তন করা হয়। বাংলাদেশের যে সংবিধান তা মানুষের মৌলিক অধিকার সুরক্ষা দিতে পারেনি, তাই নতুন করে সংবিধান পরিবর্তন করলে আমাদের আপত্তি নেই। স্বাধীনতার ৫৩ বছরে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ পেয়েছি। এখন সময় এসেছে দেশকে সংস্কার করার। বিভিন্ন সময় দেশের মানুষ জীবন দিয়েছে, কিন্তু দেশের গুণগত পরিবর্তন হয়নি। এই জাতি তো বারবার জীবন দেবে না, তাই এখন সময়কে কাজে লাগাতে হবে। ভারতে ইলিশ রপ্তানি নিয়ে আসিফ নজরুলের পুরনো পোস্ট ভাইরাল। অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলেছিলেন, এবার ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। তবে দুর্গাপুজো উপলক্ষে শনিবার ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এরপরই সামনে এসেছে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে প্রশ্ন তুলে ২০১৯ সালে দেওয়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের একটি পোস্ট। ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ৫০০ মেট্রিক টন ইলিশ, বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে? সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য? অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য? বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য? কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য? আসিফ নজরুল যখন সরকারে, তখন ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনেকেই তার পুরনো পোস্টটি শেয়ার দিয়ে সমালোচনা ও ঠাট্টা করছেন। অনেকে আবার সেই পুরনো পোস্টের নিচেই নানা মন্তব্য করছেন। ইয়াসিন আরাফাত নামের এক ব্যক্তি লিখেছেন, কি অবস্থা আসিফ স্যার, নীতিবাক্য কোথায় গেল? আমাদেরকে বোকা বানাতে সবাই পছন্দ করে। মিজান মোল্লা নামের আরেকজন লিখেছেন, স্যার ইলিশ দেন ভারতে দেন ভালো কথা, তাহলে আগে কেন বিরোধিতা করেছিলেন? এসএমডি কবির হোসেন নামের এক ব্যক্তি লিখেছেন, স্যার মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণেই কি ২০১৯ সালের ৫০০ মেট্রিক টন ইলিশ ২০২৪ সালে ৩,০০০ মেট্রিক টন হলো? মোহাম্মদ মাইনুদ্দিন রিপন নামের আরেক ব্যক্তি লিখেছেন, দেশের মানুষ খেতে পারে না আর শত্রুর সাথে বন্ধুত্ব করে।